নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক পবিত্র সরকারের লেখা গল্প সুমনা মাসির দিনকাল। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দুর্ঘটনাপ্রবণ কাদের বলে জানো? এই যারা ঘর থেকে বেরোতে গিয়ে চৌকাঠে হোঁচট খায়, চেয়ারে বসতে গিয়ে চেয়ার উল্টে পড়ে যায়, রাস্তায় চলতে গিয়ে হঠাৎ খন্দে পা ফেলে পা মুচকে বসে, চারপাশে সব লোক দিব্যি চলছে ফিরছে, বাজার করছে, অফিস যাচ্ছে, বিকেলে শিয়ালদা থেকে সস্তায় লিচু কিনে বাড়ি ফিরছে, কারো কি ইচ্ছু হচ্ছে না, সবাই সন্ধেবেলায় বাড়ি ফিরে ছেলেপুলে নিয়ে আরামে বসে টিভি দেখছে, তারপর দুখানা রুটি আর কুচো চিংড়ি দিয়ে পুঁই ডাঁটার চচ্চড়ি খেয়ে ঘুমোতে যাচ্ছে। কিন্তু দুর্ঘটনাপ্রবণ লোকেদের কোনো শান্তি নেই। সকলে যখন টিভি দেখছে তখন হয় তারা ডাক্তারের কাছে পা ব্যান্ডেজ করতে ছুটছে, না হয় গলায় দড়ি বেঁধে তাতে ব্যান্ডেজ করা হাত ঝুলিয়ে চোখের জল ফেলছে, না হয় কপালের কাটা জায়গায় রক্ত বন্ধ করতে চুন হলুদ লাগাচ্ছে আর ষাঁড়ের মতো চেঁচাচ্ছে, না হয় থাক আর শুনে কি হবে। দুর্ঘটনাপ্রবণ লোকেরা কিরম হয় সে তোমরা অনেকেই জানো, নিশ্চয়ই নিজেরাও দেখেছো দু চারজন বাছাই করা এরকম লোক। ভগবান বলে যদি কেউ থাকে তার কারখানায় এদের আলাদা করে তৈরি করা হয়। কারখানার কারিগররা সারাদিন মানুষ তৈরি করে করে যখন ক্লান্ত হয়ে পড়ে, তাদের চোখে ঝিমুনি, হাতের কাছে মাল মশলাতেও টান পড়েছে, হাতুড়ি বাটালি ছেনি সাঁড়াশি ধরবার জোর পায় না, তখন এই রকম দু চারটে আধা খেঁচড়া মানুষ তৈরি করে কারখানার ছাপ্পা লাগিয়ে বলে, যা বেটারা, নেহাত তৈরি করতে হলো বলে তোদের বানিয়ে ফেললুম, অনেক খুঁত রয়ে গেল, তাই তোদের কপালে অনেক দুঃখ আছে, সংসারে অনেক ধাক্কা টাক্কা খেতে হবে তোদের, আমাদের দোষ নেই, দিনের শেষে আর শরীরে দিচ্ছিল না। এই বলে এই লোকগুলো পৃথিবীতে পাঠিয়ে দিয়ে ভগবানের কারখানার কারিগররা নিশ্চয়ই বাড়ি গিয়ে টিভি দেখতে বসে, আর ওই সব অবহেলায় আধ খেঁচড়া তৈরি হওয়া লোকেরাই নিশ্চয়ই পৃথিবীতে দুর্ঘটনা প্রবণ হয়ে জন্মায়। এই আমার সুমনা মাসিকেই দেখো না, এমন দুর্ঘটনাপ্রবণ মহিলা আমাদের চেনাশোনার মধ্যে আর নেই। সুমনা মাসি রোজ বাঙুর থেকে বাঘাযতীনে একটা স্কুলে পড়াতে যান। রোজই আমরা ভয়ে ভয়ে থাকি, আজ মাসি আস্ত ফিরবেন তো। সপ্তাহে একটা অ্যাক্সিডেন্ট তার একেবারে বাঁধা। আজ মিনি বাসে উঠতে গিয়ে আছাড় খেলেন, থুতনি টুতনি কেটে রক্তারক্তি কাণ্ড। ডাক্তারখানায় গিয়ে থুতনি সেলাই হলো, ধনুষ্টঙ্কার যাতে না হয় তার জন্য এটি অর্থাৎ অ্যান্টিটিটেনাস ইঞ্জেকশন দেওয়া হলো। বাড়িতে এনে সেই সঙ্গে হোমিওপ্যাথিক আর্নিকা 200 খাওয়ানো হলো। তারপরে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। ব্যাস, কদিন স্কুল বন্ধ। সুমনা মাসি বাড়িতে খাটে বন্দি। বাড়ির সবাই নিশ্চিন্ত যে যে কদিন শুয়ে থাকবেন সে কদিন আর কোনো দুর্ঘটনা ঘটবে না। পাগল! দুর্ঘটনাপ্রবণ লোকেদের বিষয়ে এমন নিশ্চিন্ত হওয়ার উপায় আছে? খাটে শুয়ে আছেন, এমন সময় পাড়ার কোনো ভাবি বাইচুং গলিতে বল শুট করলো। বল এসে সুমনা মাসির শোবার ঘরের জানলার কাঁচে লাগলো। কাঁচের একটা বড় টুকরো তার কানের পাশ দিয়ে মেঝেতে গিয়ে চুরমার হয়ে গেল। গায়ে লাগেনি রক্ষে, কিন্তু এই যে লাগতে লাগতে বেঁচে যাওয়া, এও তো এক দুর্ঘটনা। এরকম দুর্ঘটনা তো লেগেই আছে। শুয়ে আছেন খাটে, তাতে কি? হয়তো ছাদ থেকে চুনবালি প্লাস্টারের একটা চাপলা খসে পড়লো মাথার কাছ দিয়ে। আর সবই হয় সুমনা মাসির বেলায়, বাড়ির আর কারো বেলায় হয় না। অনেক দিন ধরে ছাদ সারাই করা হয়নি, বৃষ্টিতে ছাদের শিকগুলোতে মরচে ধরেছে, নিচের প্লাস্টার ফুলে ফুলে উঠেছে। পড়বে পড়বে করছিল, কিন্তু পড়ল তখনই যখন সুমনা মাসি বাসের দুর্ঘটনার ধাক্কায় ঘরে খাটে শুয়ে আছেন। অর্থাৎ দুর্ঘটনাগুলো তাক করে থাকে কখন তারা সুমনা মাসির ওপরে বা তাঁর আশেপাশে ঘটবে। এই তো ভবেশ মেশো যে রোজ নৈহাটি যান ব্যাংকের কাজে, কই তাঁর তো কিছু হয় না। হ্যাঁ, মাঝে মাঝে লোকেরা লাইনের ওপর বসে পড়ে ট্রেন বন্ধ করে বটে, কিন্তু সে সময় ভবেশ মেশো মুখে খবরের কাগজ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েন। ছেলে সত্যেশ যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে যায়, সে তো দিব্যি আস্ত হাত পা নিয়ে বাড়ি ফেরে। মেয়ে সুচেতনা যায় সরোজিনী নাইডু কলেজে, সেও হইচই করতে করতে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে ফেরে। এ তিনজনকেই নিশ্চয়ই ভগবানের কারখানার কারিগররা সকাল সকাল তৈরি করেছিল।
মানে চা জল খাবার খেয়ে টকটকে ফুর্তির মধ্যে এদের বানানো শেষ করে দিয়েছিল। ফলে বাড়িতে সুমনা মাসির হেনস্থার অন্ত নেই। কাউকে তিনি কিচ্ছু বলতে পারেন না। ভবেশ মেশো যখন বাজার থেকে বুড়ো ঝিঙে, পোকা বেগুন আর পাথরের মতো বিচিওয়ালা পটল কিনে আনেন, সুমনা মাসি বলতে পারেন না, তুমি বড্ড জ্বালাও। ছেলে সত্যিশ যখন কফি হাউসে আড্ডা দিয়ে রাত করে বাড়ি ফেরে, সুমনা মাসি মুখ খুলতে পারবেন না। মেয়ে সুচেতনা যখন পরীক্ষার মুখে সিনেমার পত্রিকা থেকে আর চোখ সরাতেই চায় না, তখনও তাকে মুখ বন্ধ করে থাকতে হবে। যদি বলেন, আর কত জ্বালাবি তোরা আমাকে, তখনই বাপ ছেলে মেয়ে কোরাস ধরে নামতা পড়ার মতো করে বলবে, আচ্ছা তোমরাই বলো তো, এ বাড়িতে কে বেশি জ্বালায়? কে কে জনগণ বলুন, কে জ্বালায়? গত 24শে জুন 1993 কার পায়ের ওপর দিয়ে রিক্সা চলে গিয়েছিল? কার কার? গত 7ই জানুয়ারি 1994 কাকে বাঘা যতীনের মোড়ে ষাঁড়ে তাড়া করেছিল? কাকে কাকে? গত 15ই অক্টোবর 1995 কে বেড়ালের লেজে পা দিয়েছিল বলে বেড়াল তার বুড়ো আঙুল কামড়ে দিয়েছিল? কে কে? গত 7ই মার্চ 1997 কার হাত থেকে নিজের পায়ের ওপর শিল নোড়া পড়ে গিয়েছিল? কার কার? সুমনা মাসি এই স্লোগানের আক্রমণে রেগে মেগে নিজের ঘরে গিয়ে জোরে দরজা বন্ধ করেন। কিন্তু দরজার খিলে হাত চেপে গিয়ে তার ভয়ঙ্কর লাগে। হাতে রক্ত জমে যায়। তাঁর চিৎকার শুনে ছেলে মেয়ে মেশো সব ছুটে আসে। এসে রেফ্রিজারেটর থেকে বরফ বার করে তার হাতের চেটোয় ঘষতে থাকে। এই সুমনা মাসির জীবনে এমন একটা ঘটনা ঘটল এবার, যাকে বিড়ালের ভাগ্যে শিকে ছেড়াই বলা যায়। আমার আর এক মাসি, শান্তনা মাসি, প্রায় 20 বছর হলো আমেরিকায় আছে। সে হঠাৎ চিঠি লিখে পাঠালো, দিদি সারা জীবন বাঙুর বাঘা যতীন করেই কাটালে, পৃথিবীর কিছুই দেখলে না। আমরা প্লেনের টিকিট পাঠাচ্ছি, তুমি কিছুদিন এসে আমাদের সঙ্গে কাটিয়ে যাও। আমরা যতটা পারি তোমাকে দেশটা ঘুরিয়ে দেখাবো। কতদিন তোমাকে দেখি না, বড় দেখতে ইচ্ছে করে। চিঠি পেয়ে সুমনা মাসি অনেকক্ষণ ধরে চোখের জল ফেললেন। ছোট বোনটাকে খুব ভালোবাসতেন তিনি। তার মনটা হু হু করে উঠল। তিনি ভবেশ মেশোকে বললেন, আমি যাব শান্তর ওখানে, তোমরা ব্যবস্থা করো। ভবেশ মেশো বললেন, মাথা খারাপ? তুমি প্লেনে উঠলেই প্লেন প্রশান্ত মহাসাগরে ভেঙে পড়বে, তখন? সুমনা মাসি বললেন, পড়ুক। ছেলে সত্যেশ বলল, প্রশান্ত মহাসাগরে পড়লে হাঙরে তোমার পা কামড়াবে। সুমনা মাসি বললেন, কামড়াক। সুচেতনা ফুট কাটল, তারপর যদি হাঙর শুদ্ধ একটা তিমি মাছ তোমাকে গিলে নেয়? সুমনা মাসি বললেন, নিক। তারপর একটু চটে গিয়ে বললেন, এত সব কথার মানে কি? তোমাদের 1 পয়সা খরচ নেই, আমার বোনই টিকিট পাঠাচ্ছে প্লেনের। সারা জীবন সংসারের জোয়াল ঘাড়ে বইলাম, আমার কি একটু ছুটি পাওয়ারও অধিকার নেই? যাও, মরি মরবো, তবু আমি যাব। যাবার আগে লিখে দিয়ে যাব, আমার মৃত্যুর জন্য আমিই দায়ী। তাতে হবে তো? ভবেশ মেশো, সত্যি, সুচেতনা সকলেই বুঝল ভীষণ বিপদ। তার উপর খরচের খোঁটা দিচ্ছে মাসি, সেও গায়ে লাগছে। ফলে 3 জনকেই রাজি হতেই হলো। বেজার মুখে একদিন সুমনা মাসিকে সিঙ্গাপুর এয়ারওয়েজের প্লেনে তুলে দিয়ে এলো তারা। পই পই করে বলে দিল, সিঙ্গাপুরে 1 রাত হোটেলে কিভাবে থাকতে হবে, বিদেশে ইংরেজি বলতে হলে কখন কখন প্লিজ বলতে হবে, চৌবাচ্চায় পানির পিক ফেলা চলবে না। একটা কাগজে বড় বড় করে ইংরেজিতে লিখে দিল, ইনি এই প্লেনে সিঙ্গাপুর থেকে সান ফ্রান্সিসকো যাবেন, একা যাচ্ছেন, আগে কখনো বিদেশে যাননি, একে সাহায্য করবেন। ছেলে লিখে দিতে চেয়েছিল, ইনি এক দুর্ঘটনাপ্রবণ মহিলা, কিন্তু ভবেশ মেশো আপত্তি করলেন। কিন্তু 3 জনেই ভয় কাঁটা হয়ে রইল। প্রায় 26 ঘন্টা পরে যখন শান্তনা মাসির ফোন এলো যে দিদি নিরাপদে পৌঁছেছে, তখন 3 জনেরই যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। এবং তারপর থেকে চমৎকার সব খবর এসে পৌঁছতে লাগলো। সুমনা মাসি বাসে প্লেনে সারা মার্কিন দেশ চষে বেড়াচ্ছেন। যত আত্মীয় স্বজন, ছেলের বন্ধু, মেয়ের বন্ধুর স্বামী, ভবেশবাবুর ব্যাংকের এজেন্টের ভাগ্নে আর ভাগ্নে বউ, এইরকম সব ছিল ও দেশে। প্রত্যেকের বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। নায়াগ্রাতে গেলেন, কিন্তু জলস্রোতে পড়ে না গিয়ে দিব্যি মজা করে ঘুরে এলেন। ইয়েলোস্টোন পার্কে গেলেন, কিন্তু বলগা হরিণ শিং উঁচিয়ে তাকে গুঁতোতে এলো না।
ডিজনিল্যান্ডে গিয়ে নানা রকম রাইডে চড়লেন, কিন্তু কোথাও গাড়ি ভেঙে দুর্ঘটনায় পড়লেন না। ছেলে মেয়েকে উচ্ছ্বসিত ভাষায় চিঠি লিখলেন, জীবনে এত আনন্দ আর পাইনি রে। বাড়িতে এরাও খুশি। সত্যি ভদ্রমহিলা নানা ঝামেলা ঝঞ্ঝাট চোট টোট নিয়ে সংসারের জন্য এত বছর খেটেই গেছেন। যাক, রিটায়ারমেন্টের মুখে যে নিশ্চিন্ত আনন্দে একটা মাস কাটিয়ে আসতে পারলেন, এ বড় ভালো হলো। যেদিন ফিরবেন সেদিন রাত 10:30টার সময় তিনজনেই সুমনা মাসিকে আনতে গেল। সেই সুমনা মাসিকে যেন আর চেনাই যায় না। বয়স যেন 20 বছর কমে গেছে। গায়ের রং ফর্সা হয়েছে বেশ, চোখ মুখ ঝকঝক করছে। ভবেশবাবুর নিজের 35 বছরের পুরনো বউকে চিনতেই বেশ অসুবিধে হচ্ছিল। সত্যিশা সুচেতনাও ভাবছিল, এ কি তাদের সেই পুরনো মা, না অন্য কেউ? এ তো রীতিমতো স্মার্ট মহিলা, মুখে ইংরেজি, ও ইয়া এক্সকিউজ মি, ওকে, এসব কি বেরোচ্ছে? সেদিন আমেরিকার গল্প শুনতে শুনতে কারো ঘুম নেই। নানা জায়গার ছবি আর ফটো, অনেক টুকিটাকি উপহার এনেছেন, সেগুলো দেখতে দেখতে রাত প্রায় শেষ হতে চলল। শেষে ভবেশবাবু ছেলে মেয়েকে ধমকে বললেন, যাও, এবার একটু মাকে বিশ্রাম করতে দাও, ভদ্রমহিলা আর একটু ঘুম দরকার। তারপর ছেলে মেয়ের সামনেই সুমনা মাসির কাঁধ চাপড়ে বললেন, ব্রাভো ম্যাডাম, অভিনন্দন। এই দুর্ঘটনাহীন একটি মাস আমাদের জীবনেও স্মরণীয় হয়ে থাকবে। ছেলে আর মেয়ে অনিচ্ছা সত্ত্বেও ঘুমোতে গেল যে যার ঘরে। সুমনা মাসি শাড়ি বদলাতে কল ঘরে গেলেন। হঠাৎ দড়াম করে শব্দ আর উড়ে বাবা রে বলে চিৎকার। সকলে ছুটে এসে দেখে সুমনা মাসি কল ঘরের মেঝেতে পড়ে আছেন, উঠতে পারছেন না। পা পিছলে পড়ে তার কোমরের হাড় ভেঙে গিয়েছে। শুনছিলেন লেখক পবিত্র সরকারের লেখা গল্প সুমনা মাসির দিনকাল। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।